রাতের ট্রেনগুলো যখন যেত তখন ওই গ্রিলগুলো কাঁপতো, ঝিনঝিন ঝিনঝিন করে কাঁপতো, আর প্লেনেরগুলো তো স্পষ্ট বুঝতে পারতাম। এবং এইটুকু আমি নিশ্চিত ছিলাম যে এয়ারপোর্টের আশেপাশে। পিছন থেকে কিন্তু গাড়ি থেকে একজন নেমে কিন্তু বলতেছে, হ্যাঁ এটা র্যাবের গাড়ি, মানে টোল যেখানে দিবে এখানে বলতেছে, মানে সিরিয়াল বলছে এই এই সব চারটা গাড়ি র্যাবের গাড়ি। গাড়িটা কিন্তু ভিতরে ওই সেলগুলো থেকে রুমের মতোই গাড়িতে তুলে নেয়। তো পরে গাড়িটা যে একটা গাড়ি যদি একটা বদ্ধ জিনিস দিয়ে চলে, আপনি কিন্তু টের পাবেন। আর যেহেতু আমি নিজে আগে থেকেই সেলফ ড্রাইভ করি, আমি তো জানি সাউন্ডটা কেমন হবে। তো আপনার ওই গাড়িতে তুলে বুঝতে পারলাম একটা উপরের দিকে উঠতেছে। হ্যাঁ, নামার সময় কিন্তু এটা আমি ফিল করেছিলাম যে ঢালুতে নামতেছে। উপরের দিকে উঠেই ঠিক রাতের যেই সাউন্ডগুলো গাড়ি ঘোড়ার এগুলো সাউন্ড পেতাম, সেম ওগুলোই। হ্যাঁ, আর ট্রেনের আওয়াজটা আমি স্পষ্ট পেতাম। রাতের যেই ট্রেনগুলো ছিল, রাতের ট্রেনগুলো যখন যেত তখন ওই গ্রিলগুলো কাঁপতো, ঝিনঝিন ঝিনঝিন করে কাঁপতো, আর প্লেনেরগুলো তো স্পষ্ট বুঝতে পারতাম। এবং এইটুকু আমি নিশ্চিত ছিলাম যে এয়ারপোর্টের আশেপাশে। আর যেহেতু আমি উত্তরা থেকে আমাকে তারা নেয় এবং যতটুকু আমাকে ঘুরিয়েছে, আমি তো বুঝি যে গাড়ি একটা ঘোরানো হচ্ছে এবং তারপরেই নিয়ে যাওয়া হয়। বুঝতেই তো পেরেছি যে এটা রেবন বা আশেপাশে, বা আয়নাঘর যেটা প্রতিশব্দ বলেন আপনারা। তো তখন ওই মাইক্রোতে মাইক্রোতে ওঠার পর ওখানে আমাকে একটা যে সিটটাতে বসতে দেওয়া, আমি যখন মাইক্রো থেকে যখন আমি ঢুকছি, তো অনেকের হাঁটুর সাথে আমার হাঁটু লাগছে, বুঝতে পারতেছি আরও আছে। ওখানে জম টেপে পড়ানো আছে। পরে আমাকে যার সাথে বসানো হলো, আমার পাশে আরেকজন, বুঝতে পারতেছি কোনো সিট ফাঁকা নেই, কারণ ফাঁকা থাকলে তো আমাকে একা একটা সিটে বসাতো। পরে ওইভাবে বসানো হলো। তো ওইভাবে গাড়ি চলতে থাকে। একটা সময় বুঝতে পারি যে আমি কিন্তু খুব চেষ্টা করি কোন দিকে যাচ্ছে, কি মনে হচ্ছে এটা বোঝার খুব চেষ্টা করতেছি, বুঝতেছি দূরে কোথাও নিয়ে আজকে শেষ। আমি তো মানে প্রতিনিয়তই ভুগি যে ফিল করি যে এই মনে হয় মেরে ফেলবে, কিন্তু যখন কোথাও নিল, এই দুটো অভিজ্ঞতা দুটো জায়গায় নিয়েছে, একটা সেদিন সেই রুমে আর একটা ওই গাড়ির। তো আমি চিন্তা করতেছিলাম কি তার আগে যে ওইটা জানতাম যে সমুদ্রে বা নদীতে নিয়ে যায় গুলি করে, তারপর পাথর দিয়ে পেঁচিয়ে শিকল দিয়ে ডুবিয়ে দেয়। এটা কিন্তু আমি যেহেতু মানে আইনজীবী হিসেবে আমি তো অনেকের কেস ফাইলগুলো স্টাডি করতাম, আমার এটা জানার ছিল, অভিজ্ঞতা ছিল। তো আমি মনে করতাম যে তাহলে সমুদ্রে, এটা চাচ্ছিলাম না, গুলি করে মারুক ইয়ে। তো দম বন্ধ হয়ে যেত। এগুলো এখন তো বলতে পারতেছি, কিন্তু ওই সময় যে ফিলিংসটা, এই ফিলটা সারা দিন দিন রাত আমরা এইভাবে টকশো করি, আমি কোনোভাবেই এগুলো এক্সপ্লেন করা সম্ভব নয়। যে তখন আমি আমার মৃত্যুগুলো ভাবতেছি যে দৌড়ে পালাবো, তখন পিছন থেকে গুলি করবে, না এটা মনে হচ্ছে না, এটাই ঠিক ছিল। যখন আবার ওখানে থাকতাম তখন মনে হচ্ছিলো এটাই অনেক, কিন্তু যখন গাড়িতে নিয়ে যাচ্ছে তখন আমার কাছে মনে হচ্ছে যে পানিতে ডুবাবে, অথবা আরেকটা আছে কেমিক্যাল দিয়ে ক্র্যাশ করে দেয়, ওইটাও ভয়াবহ। আমি বলছি এই ভয়াবহ মৃত্যুটা যখন এই যে এটা বাধা থাকলো নিচ থেকে, কিন্তু অনেক সময় শরীর, পেট এগুলো দেখা যায়। বা যখন আমি টয়লেটে যেতাম বা খাবারটা খেতাম, তখন এভাবে নিলেও কিন্তু এই আঙ্গুলগুলো দেখা যায়। আমি কিন্তু ফিল করতাম এই হাতগুলো আর এই তরতাজা হাতগুলো মিশে যাবে, বুঝতেছি তো যে মেরেই ফেলবে। সেটা কয়েকদিনের মধ্যে মারবে এটা জানি না, বাট মেরে তো ফেলবে এটা নিশ্চিত। এবং আমি ড্যাম শিওর ওখানে যারা ছিল প্রত্যেকজনেই ভাবছে যে কাউকে না ছাড়লেও আমাকে মেরে ফেলবে। তো আমার তখন মনে হতো যখন নিয়ে যাচ্ছে, যখন সন্ধ্যা হয়ে গেল, ঝিঝি পোকা টোকার সাউন্ড পাচ্ছি, তখন আমার কাছে মনে হচ্ছে যে খুব মর্মান্তিক মৃত্যু দেবে। হ্যাঁ, তখন আমি ফিল করতেছি আমার শরীরটার আজকে শেষ। হ্যাঁ, তো ওইভাবে যখন চললো, তখন আমি আবার কথাও তো বলা যাবে না, কথা বললেই কিন্তু মারধর ওখানেও। তো তারপর মনে হচ্ছিল যে পানিতে ডুবিয়ে মারবে বা হবে, এই চলতে চলতে একটা পর্যায়ে আমার কাছে মনে হচ্ছে যে, কারণ কি টল দিবে, আমি যেহেতু উত্তরবঙ্গের ছেলে, আমি কিন্তু বুঝতে পারছি যে যমুনা সেতু এই ধরনের কিছু একটা, কারণ যমুনা সেতুর লাইন থাকতো, টল দিতে হতো। হ্যাঁ, পরবর্তীতে ব্রিজটা অনেকক্ষণ ধরে পার হয়, তখন তো পদ্মা সেতু ছিল না। আমার কাছে মনে হয়েছিল এটা যমুনা সেতু। তো পিছন থেকে একটা আমাদের এর মধ্যে কিন্তু গাড়ি চেঞ্জ হয়। ওই মাইক্রো থেকে একটা জায়গায় আমাদেরকে মনে হচ্ছিল জঙ্গলের মতো একটা জায়গায় অনেকক্ষণ ওয়েট করিয়েছে, 1 ঘন্টার মতো হবে। পরে আবার আরেকটা গাড়ি আসলো, এগুলো বড় বড় ভ্যানগুলো, ট্রাক বাস যেগুলো ওদের র্যাব বা আর্মিদের হবে এরকম। তো কেন, কারণ
ওখান থেকে যখন নামালো তখন কিন্তু একটা কাঠ নামিয়ে দিল, ওই কাঠটা সিঁড়ির মতো ওর ধরে ধরে আবার উঠালো। ওখানে যখন উঠায় ওখানেও কিন্তু আবার আমাদের আগেই কিন্তু আরও লোকজন, এই কেস, হ্যাঁ, সব চুপচাপ, সব এইভাবে আতঙ্কে। তো ওখানেও আবার আমাদের এই মাইক্রো যারা আছে ওগুলো সব ওখানে ফ্লোরে বসিয়ে সব ওই চলতে থাকলো। তো যখন ওই যে টোল দিবে, ওই টোলের ওখানে যখন গেল তখন পিছন থেকে কিন্তু গাড়ি থেকে একজন নেমে কিন্তু বলতেছে, এটা র্যাবের গাড়ি, মানে টোল যেখানে দিবে এখানে বলতেছে, মানে সিরিয়াল বলছে এই সব চারটা গাড়ি র্যাবের গাড়ি। তার মানে তখন আমি বুঝতে পারলাম শুধু আমাদের গাড়ি, আমাদের পিছনে আরেকটা, অথবা সামনে আরেকটা, পিছনে একটা, চারটা গাড়ি আছে। পরে বুঝতে পারলাম, এবং সেতু যখন পার হলাম বুঝলাম। এরপর কোন দিকে নিয়ে গেল বা কি বুঝতে পারিনি। তারপর আবার চলতে থাকলো প্রায় 3 ঘন্টা বা 4 ঘন্টা এরকম আনুমানিক। পরে একটা পর্যায়ে একটা জায়গায় এক এক করে ঢোকাচ্ছে, ওখানে নামালো। তো যখন ঢোকাচ্ছে এত গরম, জুন মাস তো, 6 জুন, এটা এত গরম, এত মানে আর মনে হচ্ছে দম ফেটে যাবে, আর ঘেমে যাচ্ছি, মনে হচ্ছে পুরো শরীরে পানি ঢালতেছে কেউ। তো এত গরম, আমার মনে আছে আমি নিঃশ্বাসগুলো এইভাবে নিচ্ছি, মানে মনে হচ্ছে অক্সিজেনও কম। তো মনে হয় যে এমনি মারা যাবো, এখানে দম ফাটে এমনি মারা যাবো, সরি। পরে ওখান থেকে করলো কি, আবার নাম ঠিকানা এটার যা ফর্মালিটিস আছে এগুলো করলো, করলো। পরে আবার বললো অ্যাডভোকেট সোহেল রানাকে। আমি বললাম হ্যাঁ, ওখানেও আমি সিরিয়াল হয়তো মেরে ফেললো, সিরিয়াল প্রথমেই। পরে বললো যে ও আচ্ছা, পরে ডাকলো, নিয়ে গেল একজন, অ্যাডভোকেট সোহেল রানা, হ্যাঁ, কোথাকার, সুপ্রিম কোর্টের। তুমি কি নামাজ পড়ো না, একে ওই পিছন দিক দিয়ে নিয়ে যাও। পরে আমাকে নিয়ে গেল, নিয়ে যে ওখানে, এটা কিন্তু 4 মাস 3 দিন, 6 জুন, মানে আমাকে 10ই ফেব্রুয়ারি ধরেছে, 4 মাস 3 দিন অলরেডি ওখানে, এখানে বা এর পরবর্তী এখানকার ঘটনা সেকেন্ড স্টেজের। পরে ওখানে করলো কি, ওখানকার হিসাবটা হলো ঢুকিয়ে দিল, গেটে তালা মারে দিল। বিশ্বাস করেন, জান্নাত পেলাম। কিভাবে? ওখানে টয়লেট, এটা একদম সবচেয়ে ছোটো টয়লেট, যেটা মানে এর আগে আমি এত ছোট টয়লেট দেখিনি। জাস্ট ওই যে পেনটা, ফ্ল্যাট কমোডের পাশে কোনো মতো বসা যায়, এরপরেই কিন্তু একটা গেট, আর কোনো জানালা নাই, কোনো কিচ্ছু নাই, টয়লেট যেরকম হয়, হ্যাঁ। কিন্তু এইটুকু জানি যে অনেক উঁচু, হ্যাঁ, উপরটা উঁচু, আর ওই গেটটা খুব বেশি না, মনে করেন আমি তো বেশি লম্বা না, তারপরেও মাথা হালিয়ে ঢুকতে হয়। তো ওইটা বাইরে থেকে দিয়ে দেয়, আর নিচে একটু কাটা আছে, এরকম একটা প্লেট ঢুকে, হ্যাঁ, একটা প্লেট ঢুকে, আর যখন একটা মগ আছে ওই মগে পানি দিয়ে দিবে। আমি পুরোই জান্নাত পেলাম। কেন? ওখানে হাতটা সামনে, হ্যান্ডকাপ পরা থাকতে হবে, হাত সামনে, চোখ বাঁধাই থাকবে, কিন্তু সামনে থাকলে তো কখনো নামাইতে পারি, করতে পারে, আর ওটা কেউ দেখার কোনো কিছু নাই। শুধু মাঝে মধ্যে ওরকম ছোট ছোট ঘর কিন্তু অনেকগুলো, একটা মেইন গেট আছে বুঝতে পারি, বড় একটা গেট, ওইটা যখন খুলে তখন শব্দ হয়, তখন 3-4 জন রাউন্ড দিয়ে দেয়, আবার ওই গেটটা লাগিয়ে দেয়, তারপর আবার স্বাধীন। কারণ আমাদের ডানে বাঁয়ে ওরাকেই আছে, কিন্তু যে যার মতো করে কথা বলে, করে বুঝি, আমাদের সাথে না, একজন আরেকজনের সঙ্গে কথা বলতে পারবে না। সিসি ক্যামেরা তো অবশ্যই আছে, ছিল হয়তো, আমি দেখি নাই। তো পরে ওই টয়লেট, আমি তো পুরো যে এখানে তো একটু কোমরটা বাঁকা করতে পারবো, শুইতে পারবো, ওই হ্যান্ডকাপ লাগানো, ওটা বসে থাকা তো না, পুরাই জান্নাত। তখন আমার কাছে মনে হলো মেরে ফেরুক, একটু এখান তো একটু ডান কাত হতে পারবো, বাম কাত হতে পারবো। বিশ্বাস করে আমি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ এখন যদি মেরেও ফেলে একটু, আমি এটাই চাচ্ছিলাম যে এটা একটু করুক আমার সাথে। কিন্তু ওখানে প্রবলেমগুলো হলো কি, একদম অন্ধকার, প্রচুর মশা ওখানেও ছিল, 4-5 দিন যেখানে থাকছিলাম, এবং আর ওখানে এত মশা, ওখানে তো আমি আমাদের যে এই যে আমরা একটু চুলকাই বা একটু করি, আমরা এগুলো কিন্তু বুঝি না যে এটা কি। আপনাকে এখনই হাত বেঁধে রাখা হোক, আপনি তখন বুঝবেন, কখনো পিঠটা একটু চুলকাবে, কখনো একটু হয়তো পায়ের নিচে, যখন আপনি পারবেন না, কি যে ইরিটেট হবেন আপনি, ব্রেইনে গিয়ে মনে হয় ব্রেইনটা আপনাকে খেয়ে ফেলতেছে। তো তার উপর মশা, তো আমার মনে আছে মশাগুলো যখন হতো, শরীর ঝাড়িয়ে দিতাম, পড়তো না। ওখানকার মশাগুলো জানতো যে এরা কেউ মারতে পারে না মশা,
ওরা মশাগুলো ওভাবেই থাকবে এবং বুঝতাম মশাগুলো রক্ত খেয়ে 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 শরীর থেকে পড়ে যেত। যখন খাবারের জন্য ওটা খুলে দিত তখন বুঝতাম যে মানে মশাগুলো যখন লাগতো মনে হতো রক্ত, বা ইয়েতে বাথরুমে যখন যেতাম তখন দেখতাম যে এগুলো রক্তে ভরে গেছে, মানে মশাগুলো ওখানে মরে ওখানেই ভর্তা হয়ে যেত। তো সেম ওখানেও অন্ধকার, প্রচুর মশা, একদম অন্ধকার। তো ওখানে যখন থাকলাম তারপরেও আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করেছি যে যাবে, কিন্তু প্রবলেমটা হলো ওই যে একটা লাল মগে পানি দিয়ে যেত, এখন আপনি এটা দিয়ে আপনি গোসল করেন বা টয়লেট সারেন বা অজু করেন বা খান, আলাদা কোনো সুযোগই নাই। মনে আছে ঈদের দিন, ওই দিন একটা বড় বালতি দিয়েছিল, হ্যাঁ, যে হ্যাঁ এটা দিয়ে তোমরা আজকে গোসল করতে পারবা। ওখানে একটা রোজার মাস যায় আমরা ঈদ পর, এছাড়া ওখানে ওই এক মগ, আমি রোজার সময় 2-3 বার চাইছি, তো আমার অনুমতি দেওয়া হয়নি। ওরা চাচ্ছিল, কারণ যারা ওখানে পরিচিত হয়ে গেছিলাম, মানে সবাই বলতে এই ও নামাজ কালাম পড়ে, ও সবসময় ও ঠোঁট নড়ে, হ্যাঁ ও তাজবি তাহলিল করে। তো আমি বলেছিলাম যে একটু পানি কি বাড়িয়ে দেওয়া যায় কি না, বা যদি সুযোগ, আমি আবার বলতাম অনেক বিনয়ের সাথে, না হলেও চলবে, হ্যাঁ মানে বললাম আপনারা মাইন্ড করবেন না প্লিজ। তো তখন ঠিক আছে সিনিয়রের সাথে কথা বলি, তো সেটা দেয়নি। রোজার সময় বলেছিলাম যে একটু মেসওয়াক দেওয়া যায় কি না, বা আধা ঘন্টা কোরআন পড়ার ব্যবস্থা, বা কোরআন পড়তে পারবো কি না, হ্যাঁ একটু আলো দিয়ে একটা যদি দিত, আমি ভাবছি রোজার সময় যদি একটু হতো, কিন্তু ওরা বুঝতে পারে, ওরা কিন্তু না করেনি, বলছে ঠিক আছে এটা তো আমাদেরকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পারমিশন নিতে হবে, জানাচ্ছি। তবে আবার এসে আবার আমাকে আবার জানায়, মেসেজটা দেয় যে না পারমিশন হবে না। তো যেরকম রোজার সময় ওরা নোক টোকগুলো তো অনেক বড় হয়ে গিয়েছিল, রোজার সময় ওরা নিজেরাই কেটে দিয়েছিল। তো পরে এই প্রবলেম ওখানে যে পানি ওই এক মগ, এখন ওটা দিয়ে খান, ওটা দিয়ে টয়লেট সারেন, বা ওইটাই অজু, গোসল তো প্রশ্নই ওঠে না। গোসল তো আপনি করতেই পারবেন না। ঈদের দিন যেটা গোসল করেছিলাম, ওই আমি যেখানে বসে থাকতাম ওই জায়গায় গোসল। তো এই হলো ব্যাপার। আর একটা প্লাস্টিক নিচে বিছানো থাকতো, কারণ টয়লেটের কমোড এটা একটাই তো সেতে হয়ে যাবে, ওই জন্য ওই প্লাস্টিকটা ওখানে ছিল।